তোর কপাল পড়ছে রে তানজিন আফা। তোর জামাই নতুন বউ লইয়া আইছে। দোয়ার খুইল্লা বাইরে আইয়া দেখ। খুব তো তখন ভাগ্যা বিয়া বইছিলি, এখন তো জামাই সতীন লইয়া আইছে। এমন না আমি দেখিনি ঘটনাটা, সব কিছু দেখেই ঘরে খিল এটেছি। তবুও আমাকে বারবার ডেকে কথাগুলো বলে পৈশাসিক আনন্দ পাচ্ছে বড় যা সানজিদা। সম্পর্কে আপন চাচাতো বোন আমরা। বয়সেও আমি সানজিদার চেয়ে 4 বছরের বড়। কিন্তু ছোট থেকে সানজিদা আমাকে দু চোখে দেখতে পারে না। সানজিদা কখনো চায়নি আমি খান বাড়ির বউ হয়ে আসি। এমনকি আমার আর আজুয়াদের বিয়েতে দুই বাড়ির কেউ রাজি ছিল না। আমার শ্বশুর শাশুড়ি তো একদমই না। কারণ প্রথমত তারা এখনই তাদের ছোট ছেলেকে বিয়ে করাতে চায় নাই। দ্বিতীয়ত তারা চেয়েছিল বড় ছেলের বউয়ের মতো স্বল্প শিক্ষিত আর কম বয়সী মেয়ের সাথে ছোট ছেলের বিয়ে দিতে। সেদিকে আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আমার আবার বয়সেও আজুয়াদের থেকে মাত্র 2 বছর ছোট। আমার গায়ের রংটাও হালকা চাপা। দুই বাড়ির কাউকেই আমাদের রাজি করাতে পারছিলাম না। এদিকে আমার বাবা মা আজুয়াদের সাথে আমার সম্পর্কের কথা জানতে পেরে বিয়ে প্রায় ঠিক করে ফেলেন। শত চেষ্টা করেও যখন আমার বিয়েটা ভাঙছিল না, তখন একরকম নিরুপায় হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করি আমি আর আজুয়াদ। বাড়ির মান সম্মান রক্ষা করতে সবাই বাধ্য হয়ে আমাদের বিয়েটা মেনে নিয়েছিল। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি কিংবা সমাজের মানুষের দেওয়া অপমান, লাঞ্ছনা সব তখনই তুচ্ছ হয়ে গেছে যখন আজ নিজের স্বামী আজুয়াদকে বরের বেশে নতুন বউয়ের সাথে বাড়ির দরজায় দেখলাম। বদ্ধ করে বসে এসব কথাই ভাবছে তানজিনা। এদিকে আমজাদ খান তার স্ত্রী রেহেনা খাতুনকে জোরে হাঁক দিয়ে বলে, আবরারের মা, এত দূর থেকে আয়সা আর কতক্ষণ দাঁড়ায় থাকমু, নতুন বউ ঘরে তুলো। পান চিবুতে চিবুতে রেহেনা খাতুন বলে, ঘরে বউ ঘরে কেমনে তুলুম? আজও হাতের বউর লাইগা বানানি সব গয়না তো দিয়া দিছি, আর তোমাকে উচ্চ শিক্ষিত বউ তো ঘরে খিল দিছে। আমজাদ খান বলে, আল্লাহ দিলে তোমারে কম গয়না দেয় নাই, ওইখান থেকে একটা দিয়ে না হয়। তুমি চুপ থাকো, শুভ অশুভর একটা ব্যাপার আছে। ওই খানদানি গয়নাগুলো আজওয়াদের বইয়ের লাইগা, হেগুলাতে নতুন বইয়ের হক আছে। ওই গয়না ছাড়া আমি নতুন বউ ঘরে তুলুম না। আমজাদ খান বিরক্ত হয়ে তানজিনার ঘরের দিকে গেলেন। অনেকবার ডাকার পর কোনো সাড়া না পেয়ে একসময় রেগে গিয়ে বলেন, এবার যদি বাইর হয়ে না আসো তবে দরজাটা ভাঙ্গা ফালামো ছোট বৌমা। তানজিনা ভেতর থেকে শ্বশুরের গলা শুনতে পায়। তানজিনা ধীর পায়ে খিল খুলে দেয়। ছোট বৌমা, ভালো কইরা হুনো, পুরুষ মানুষের 4টা বিয়া জায়েজ। এখন বিয়া হইয়া গেছে, নতুন বউয়ের সাথে বইনের মতো থাকবা। যাও দেখি অহন তোমার শাশুড়ির দেয়া খানদানি বালাজোড়া লইয়া নতুন বউরে বরণ করতে আসো। চোখে পানি চলে আসে তানজিনা। অস্ফুট স্বরে শ্বশুরকে বলে, বাবা আমি বরণ করব, তুমি না হলে আর কে করবে? এ বাড়ির বউ হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? যাও অহন, জলদি করো, আর কথা বাড়াইও না। নতুন বউ সারাদিন বাইরে দাঁড়াইয়া থাকবো নাকি? তানজিনা চুপচাপ আলমারি থেকে গয়নার বাক্সটা বের করে। বালাজোড়া দেখে তার অতীত মনে পড়ে। যেদিন তানজিনাকে তার শাশুড়ি বালা পরাচ্ছিল, পাড়া প্রতিবেশী সবাই ছিল। একসময় পাশের বাড়ির সালেহা বলে ওঠে, কিছু মনে করো না আবরারের মা, তোমার ছোট বউয়ের রংটা একটু ময়লা, ধলা হইলে বালাজোড়া হাতে ফুইটা থাকতো। সবই সবই কপাল গো আফা, না হলে পোলা এমন কাম করে 70 পেটে ধরছি। শুনছি তোমার ছোট বউ আর আবরারের বউয়ের বোন লাগে। ঠিকই শুনছ, হেরা আপন চাস্ত বোন। তো এগো রঙে এত ফারাক কেন? এই কথা শুনে পাশ থেকে সানজিদা বলে ওঠে, চাচি আমাকে পুরা বংশে সবাই ধলা, খালি জেঠি মানে তানজিনা আফার মাই কাইল্লা আফা হের মার মতো হইছে। বলে মুখ পাকায় সালেহা বেগম। আর দুই দুই আনার বেবাক মাইয়া থুইয়া
আমার পোলার ওরেই বিয়া করা লাগলো। না আছে রূপ, না আছে বয়সে তালগোল। এই মাইয়া লইয়া আমার আজু যে কেমনে ভাত খাইব কে জানে। ছোট বৌমা হলো তোমার। আমজাদ খানের ডাকে বর্তমানে ফিরে আসে তানজিনা। তা আসছি বাবা বলে গয়নার বাক্সটা আলমারিতে রেখে মালা জোড়া নিয়ে বের হয়। তারপর মাথা নিচু করে সেটা শাশুড়ির হাতে দেয়। রেহেনা খাতুন নতুন বউকে বালাজোড়া পরিয়ে বরণ করে। দেখছো নি আম্মা, নতুন ভাবির হাতে বালাজোড়া কি সুন্দর ফুটেছে। কথাটা বলে আজওয়াতের ছোট বোন আফিয়া। ফুটবো না, হাজার হোক এক নতুন বৌমা, গায়ের রং তো না যেন কাঁচা হলদি। আজওয়াত এসব আর নিতে পারছিল না, তাই গট গট করে ভেতরে চলে গেল। বাকিরা নতুন বউকে ঘরে নিয়ে যাবে, সেই সময় সানজিদা ফোড়ন কাটে। নতুন বউরে কোন ঘরে নিমো আম্মা? এ আবার কেমন কথা বৌমা? নতুন বউ তার স্বামীর ঘরে যাইব। সানজিদা তানজিনাকে শোনানোর জন্য জোরেই বলে, তাইলে তানজিনাফা কই থাকবো? রেহানা খাতুন উঁচু গলায় বলে, হ্যাঁ দরকার হইলে আইজ আফিয়ার ঘরে থাকবো। নিজের স্বামীরে আঁচলের বাইন্দারা রাখুনের লাইগা রূপও লাগে, হেরা হেরহন বুঝন লাগবো। আফিয়া তানজিনাকে খুব একটা পছন্দ করে না, তাই মুখ বাঁকিয়ে বলে, আমি কারো লাগে এক ঘরে থাকবার পারুম না। তাছাড়া ছোট ভাবিরও তো একটা আলগা ঘর লাগবো নাকি? আমজাদ খান ধমকের সুরে বলে, এই বাড়িতে কি ঘর কম নাকি? দরকার হইলে ছোট বউ এখন থেকে দক্ষিণের ঘরে থাকবো। যাও তোমরা, এই নিয়া আর কোনো কথা না। বৌমা লইয়া নতুন বউ লইয়া ঘরে যাও, সে অনেকক্ষণ দাঁড়াইয়া আছে, হের কষ্ট হইতাছে। শ্বশুরের এমন কথা দুঃখের মধ্যেও হাসি পেল তানজিনার। যেদিন বিয়ে করে এসেছিল টানা 8 ঘন্টা খানবাড়ির প্রধান ফটকে ঠায় দাঁড়িয়েছিল সে। যখন তার বাবা আর ছোট চাচা এসে মাপ চেয়েছিল, তখন তাকে ঘরে তোলা হয়েছিল। কিন্তু আজ সেই আমজাদ খান নতুন বউয়ের কষ্ট খুব সহজেই বুঝবে নাই বা কেন? নতুন বউ যে আর কেউ না, তারই ছোট বোনের একমাত্র মেয়ে রাফিয়া। নিজের ভাগ্নিকে কি করে কষ্ট দেবেন তিনি? গতকাল হঠাৎ আজওয়াতকে নিয়ে তার বাবা আমজাদ খান তার ফুপুর বাড়ি গিয়েছিল। যাবার সময় বলেছিল আম কাঁঠালের দাওয়াত নিয়ে যাচ্ছে। সেখান থেকে আজ ফিরলো, সাথে রাফিয়াকে নিয়ে এলো খানবাড়ির বউ বানিয়ে। পাথরের মতো খাড়াইয়া না থাইকে ঘরের তো জিনিসপত্র নিয়ে আসেন। আফিয়ার কথায় সম্বিত ফিরে পায় তানজিনা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করে, আমাকে কিছু বলেছ আফিয়া? আপনেরে কমু না তয় কারে কমু? মাই কইছে আপনার জিনিসপাতি নিয়া দক্ষিণের ঘরে যাইতে। দেরি কইরেন না, নতুন ভাবে জিনিস গুছাইয়া গোসল করব। বৈকালে পাড়া প্রতিবেশী আইব বউ দেখতে, জলদি করেন। আফিয়ার এমন ব্যবহারে তানজিনা মোটেও অবাক হয়নি, কারণ এ বাড়িতে আসার পর কেউ তার সাথে ভালো ব্যবহার করেনি। যার কাছ থেকে তানজিনা ভালোবাসার সম্মান পেয়েছিল সে ছিল তার স্বামী আজওয়াত। কিন্তু আজ সেই স্বামী তাকে জীবনের চরম আঘাত দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে জিনিসপত্র গোছাতে চলে গেল। ঘরে গিয়ে দেখে তার শ্বশুর আর আজওয়াত ছাড়া সবাই আছে। সবার মধ্যমণি হয়ে খাটের উপর বসে আছে রাফিয়া। তানজিনার মনে হচ্ছে কেউ তার বুকের ভেতরে ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। কষ্টে 2 ফোঁটা পানি বের হয়ে এলো। কারো নজরে আসার আগেই সেই পানি মুছে ফেলে সে। তানজিনা চুপচাপ জিনিসপত্র গোছানো শুরু করে দিল। সে তার কাপড় চোপড় ব্যাগে ভরছিল আর ফাঁকে ফাঁকে আর চোখে নিজের ঘরটা দেখছিল। ঘরের প্রায় সব জিনিসই তানজিনার বাবার দেওয়া। গয়না থেকে শুরু করে সংসার সাজানোর সব জিনিসই দিয়েছিল তানজিনার বাবা তারেক ভুইয়া। তিনি ভেবেছিলেন এসব জিনিস দিয়ে মেয়ের অপরাধ ঢেকে দেবেন, কিন্তু একবারও এটা ভাবেননি যে ছেলেটা তার মেয়েকে নিয়ে পালিয়েছিল, সেও সমান অপরাধী। না, এটা সমাজের কেউ ভাবতেই পারে না, কারণ এসব ক্ষেত্রে ছেলেকে কখনোই অপরাধী সাব্যস্ত করা হয় না। জিনিস গোছানোর সময় সবার কিছু ভাষা টিপ্পনি তানজিনার কানে আসছিল। রূপ না থাকলে খালি মিষ্টি কথায় কিছু হয় না। কই তানজিনা, কই আমাগো রাফিয়া,
মাশাল্লাহ, দেখতে একদম আসমানের পরী। রংটাও পাইছে অক্ষরে নানির লাহান। চোখের চোখের পানি আটকানোর অনেক চেষ্টা করছিল তানজিনা, কিন্তু তানজিনার মনে হলো আজ নিজের চোখের পানি তার শত্রু হয়ে গেছে। যতই বাধা দিচ্ছে, আবার দ্বিগুণ গতিতে দুগাল দিয়ে বেয়ে পড়ছে। রেহেনা খাতুন তানজিনাকে তাড়া দিয়ে বলে, বলছি এখন যা লাগে খালি সেগুলো নিয়ে ঘরটা খালি করো, বাকি জিনিস পরে নিও। এত ভারী সারি গয়না পইরা রাফি আর কতক্ষণ থাকবো? সানজিদা এখন ঘি ঢেলে বলে, ব্যাগ গুছাইতে এত সময় লাগে না আম্মা। তানজিন আফা একটু বেশি কান্তাছে, তাই সময় লাগতাছে। হুঙ্কার দিয়ে ওঠে রেহেনা খাতুন, তোমার চোখের পানির কারণে যদি আমার আজু আর রাফিয়া সংসারে কোনো অশান্তি হয়, তোমার খবর আছে। আরে কেমন স্ত্রী তুমি, স্বামীর ভালো বুঝো না? তানজিনা কোনো রকমে কিছু কাপড় চোপড় গুছিয়ে ঘর হতে বের হয়ে যাচ্ছিল, তখনই আজওয়াত তার সামনে এসে দাঁড়ায়। তুমি কোথায় যাচ্ছ তানু? তানজিনা এই ঘটনার পর আজওয়াতের চোখের দিকে তাকিয়ে দেখেনি, আর তার ইচ্ছেও করছে না তাকাতে, তাই মাথা নিচু করে রইল। রেহেনা খাতুন খাটে বসেই জবাব দিল, রাফিয়া নতুন বউ, তাই তোরা আব্বা আর আমি ঠিক করেছি ছোট বৌমা কয়েকদিনের জন্য দক্ষিণের ঘরে থাকবো। এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়ল আজওয়া। চিৎকার করে রাফিয়ার দিকে আঙুল তুলে বলে, আমার ঘরে থেকে কেউ বের হলে এই মেয়ে বের হবে, তানু না। কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল, আর রাফিয়া ফুপিয়ে কেঁদে দিল। একদম ঢং করবি না আমার সামনে। আমাকে ফাঁসিয়ে বিয়ে করার সময় মনে ছিল না? তোরে তো আমার খুন করতে ইচ্ছে করতেছে। আজওয়াত এতটা চেঁচিয়ে কথাগুলো বলছিল যে পাশের ঘর থেকে আমজাদ খান চলে এলো। হইতেছেটা কি এখানে? আজও নতুন বইয়ের উপর এমনি কেউ চিল্লায়? ধমকে সুরে কথাটা বলে আমজাদ খান, আমি তো কাল থেকে চুপই ছিলাম আব্বা। এই কাল নাগিনীর সাথে আমার বিয়ে দিয়ে দিলেন, তাও চুপ ছিলাম, কিন্তু সে এই ঘরে থাকবে না বলে দিলাম। এগুলেন কি কথা? মুহে মধু নাই? আর ভুইল্লা যাইস না, যা হইছে এতে তোর বরাবর দোষ আছিল। তোর পছন্দ না হইলে রাফিয়া এই ঘরে থাকবো না, কিন্তু হেডা ওইব ফিরুলডার পর। এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আজওয়াত। কিসের ফিরুল ডাব্বা? বিয়েটাই যখন আমি মানি না। দাঁত কিটিমিটি করে চিৎকার করে আমজাদ খান বলে, এখন না মানলে কি হইব? ঘরে বউ রাইখা পীড়িত করবার সময় মনে আসিল না? 3 দিন বাদে শুক্রবার তখন বৌবাতের অনুষ্ঠান। তোর লাইগা বইনের কাছে হোর বাড়ির মাইনষের কাছে আমারে অনেক ছোট লাগছে। এখন চুপচাপ এই অনুষ্ঠানগুলো কইরা আমারে উদ্ধার কর। একটু নরম হয়ে আজওয়াত বলে, আব্বা আমি কালও বলেছি, আজকেও বলতেছি, রাফিয়া যা বলেছে তার অর্ধেকই মিথ্যা কথা, বাকি আধা তো হাসা কথা। এইটাই অনেক। ঘরে বউ রাইখা পীড়িত করার সময় মনে আসিল না? শ্বশুরের এই কথাটা তানজিনার কানে বিষির মতো বাজতে ছিল, আর কোনো কথা তার কানে পৌঁছাতেই পারল না। সে বুঝতে পারল আজওয়াতের সম্মতিতে এই বিয়েটা হয়েছে। নিজেকে সর্বশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে একটু জোরে কঠিন গলায় বলে, বাবা এত ঝামেলা কেন হচ্ছে? তাই তো বুঝতে পারছি না। শুধু শুধু একটা ঘর আগলে থেকে আমি কি করব, যেখানে মানুষটাকে আগলে রাখতে পারলাম না? আমি ওই ঘরে চলে যাচ্ছি। তানজিনা বের হয়ে গেল। আজওয়াত এবার আর তাকে আটকাতে চেষ্টা করলো না, কারণ তানজিনা যেভাবে আর যে কথা বলেছে তাতে আজওয়াতের সাহস হলো না তাকে আটকানো। দেখছো নি, তেজ কমে না মাইয়ার, কথাবার্তার লাগাম নাই, বেত্তা মিস কহানকার। রেহেনা বেগম এত চেঁচিয়ে কথাগুলো বলেছে যে ঘর থেকে বের হয়ে উঠানে গিয়েও সব শুনতে পাচ্ছে তানজিনা। মা তানুরে কিছু কইলে বাড়িতে কিন্তু আগুন লাগাইয়া দিব। গলার স্বর উঁচিয়ে আমজাদ খান বলে, আরে আবার কি হইল? আর আবরারের মা, তুমি এত কথা কি আর লাগে কইতাছ? বুইড়া বয়সে মায়ের খাইবার মন চাইছে নি? আমজাদ খানের কথায় রেহেনা খাতুনের মুখটা চুন হয়ে গেল। আজও
তুই খাড়াই আসোস কেন? জলদি যা, গতর ধুই গেল, বাজারে যাওন লাগবো। আবরারে ফোন করছি, হ্যাঁ রাইতে আইতে বুধবারে আইব, তাই আমার লগে সব বাজার আট তরি করণ লাগবো। আজওয়াত পুকুরে ডুব দিতে চলে গেল আর আমজাদ খান নিজের ঘর। ইচ্ছে মতো তানজিনাকে কথা শোনাতে না পারায় গা জ্বলতেছিল রেহেনা খাতুনের। 70-এর ঘরে তো 70-ই জন্ম নিব, যেমন বাপ তেমন পোলা। আমার লগে হেরা ভালো ভালো ব্যবহার করতেই পারে না, নাকি কান্না কেঁদে কথাগুলো বলছিল তিনি। তখন আফিয়া বলে, আম্মা, ছোট ভাইয়ের আর আব্বার কি দোষ? সব তো হয়েছে বাবির লাইগা। মুখ বাঁকিয়ে মুখ বাঁকিয়ে রেহেনা খাতুন বলে, হের কথা আর কি কমু, যত্তে জবেতন যেদিন থেকে এ এ বাইত আইছে আমার হাড্ডি গোস্ত জ্বালাইয়া খাইতেছে। এতক্ষণ রাফিয়া চোখের পানি ফেলতেছিল। থাকুক না মামিমা, তানজিনা ভাবিরে আর বই কেন না, দোষ তো আমার, আমি তো হের সংসার ভাঙবার আইছি বলে আবার পপিয়ে কেঁদে দিল। তানজিনা মুখ বাঁকিয়ে বলে সানজিদা মুখ বাঁকিয়ে বলে, তুমি কান্দ কি এর লাগা? তানজিনা আফারে আমি ছোট্ট থে চিনি, হের পেটে পেটে যে কত বড় শয়তান লুকায় আছে হের আমি জানি। হের আর হের মার কামিয়ে ওইল সলা কলা কইরা বাড়ির পুরুষ মাইসের বশ করা। রেহেনা খাতুন সানজিদার কথায় তাল মেলায়, বড় বৌমা উচিত কথা কইছে, তুই কানবি না, নিজের স্বামীর মন জয় করে কি রে পারবি না? আপনারও যেমন কথা আম্মা, কেন পারবো না? আমাগো রাফিয়ার যে রূপ, হে রূপ দেখাইয়ে তো আজওয়াত ভাই সব ভুইলা যাইব বলে রাফিয়া গায়ের সাথে নিজের গা দিয়ে একটা ধাক্কা দিল সানজিদার এমন টিটকারের বিপরীতে রাফিয়া কিছু বলতে পারল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। অক্ষরে হাসা কথা কইছেন বড় ভাবি, কই ছোট ভাবি, আর কই আমাকে রাফিয়া। কথাটা আসিয়া বলে, তার রাজপুত্রের মতো ভাইয়ের বউ তানজিনার মতো বয়সী কালো মেয়ে, এটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। ভারাক্রান্ত গলায় রাফিয়া বলে, না গো আফিয়া আফা, তানজিনা ভাবি অনেক গুণবতী, হেলার তুলনায় আমি কিচ্ছু না। মুখ বাঁকায় সানজিদা, ভাবি কি গো রাফিয়া আফা ডাহ, ভাবি কি গো রাফিয়া আফা ডাহ, হে হন তোমার হতিন, আর তুমি অত নরময়ও না, হ্যাঁ রে এখনো তুমি চিনো না, ছোটবেলার তন আমারে জ্বালাইছে, হ্যাঁ নাহি ফাঁস কইরা জজ ব্যারিস্টার হইব। আমি পড়ালেখায় একটু খারাপ আছিলাম, তাই কত কথা শুনতে হইছে। আমার আব্বা তো আমার চাইতে তানজিনা ফারে আদর করে, কি এর লাগে না হয় হ্যাঁ গুণবতী, ভাগ্য কইরা বর্তনের সময় কই আসিল গুণ। পুরা বংশের মুহে চুলকানি মাহাইছিল, এরপরও আমার বাপে তানজিনা তানজিনা করে। পুরুষ মাইসেরে হেরা মা বেডি খুব আইন্দা রাখবার পারে। সময় থাকতে নিজের স্বামীরে সামলাও গো রাফিয়া, না হলে তোমার হতিন তোমার এই বাড়ির ভাত খাইবার দিব না। বড় বউ ঠিকই কইছে, তোর মন পরিষ্কার, তাই ওই মাইয়ার চলাকলা তুই বুঝবি না, নিজের স্বামীরে আঁচলের সাথে বাইন্ধা রাখবি, বুঝবার পারছস নি? এভাবেই তিনজন মিলে রাফিয়ার কানে বিষ ঢালতে থাকে তানজিনার বিরুদ্ধে। কিরে আজু, শুনলাম তুই নাহি আবার বিয়ে করছস? শান বাঁধানো পুকুর ঘাটে বসে দাঁতে খিলাল করতে করতে প্রশ্নটা করছে আজওয়াতের পাশের বাড়ির মুরব্বি করিম মুন্সি। সাধারণত এই সময় খানবাড়ির পুকুরে তিনি ছাড়া আর কেউ আসে না। আজওয়াত কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে সায় দিল। তগো এখনকার পোলাপাইনের মতিগতি বোঝা মুশকিল, অত কিছু কইরা তো পাশের গ্রামের ভুইয়া গো মাইয়াডারে বিয়া করছস, এখন বছর ঘুরতে না ঘুরতেই আবার নয়া বউ ঘরে তুলছস, তয় কি সবাই রূপের পূজারি? একখান কথা কই, আগের বউডারে অনাদর করিস না, তোরে ভরসা করে ঘর দর ছাড়ছিল,
এখন হতিনের ভাত খাওয়ান লাগবে। ডর লাগতাছে মাইয়াডা না আবার তো বাড়ির মাইসের অত্যাচার আর তোর অনাদরা হারাইয়া যায়। উজু করে করিম মুন্সি চলে গেল। তিনি এখন খান বাড়ির মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবেন, তারপর একবারে জোহরের নামাজ পড়ে বাড়ি যাবে। এটাই তার রোজকার নিয়ম। পুকুরে ডুব দিতে দিতে আজওয়াত মনে মনে ভাবতে লাগলো, রূপে আমি ভুলে যাব, আমি অনাদর করব, তাও তানুকে কখনোই না। সারা জীবন ওকে আগলে রাখবো আমি। একটা ছোট ভুলের জন্য আমি তানুকে হারাতে পারবো না। দরকার হলে রাফিয়াকে তালাক দিব, আব্বার সাথে আজই কথা বলবো। আজওয়াত উঠানে পা রাখতেই আমজাদ খান বলে, আজু তুই তৈয়ার হইয়া ল, হাটে যামু, বাবুর্চি ঠিক করুন লাগবো, কিছু সদায়ও করুন লাগবো। আচ্ছা বলে আজওয়াত ঘরে গেল। আজওয়াত আলমারি খুলে দেখে তানজিনার কাপড়ের জায়গায় রাফিয়ার কাপড়। এটা দেখে তার মেজাজ খুব খারাপ হয়ে গেল। এমন সময় রাফিয়া গোসল করে ঘরে এলো। রাফিয়াকে দেখে নিজের রাগ ঝাড়তে আজওয়াত রাফিয়ার গালে সজোরে চড় দিল। রাফিয়া মেঝেতে পড়ে গেল। ও মা গো বলে রাফিয়া চিৎকার করে ওঠে, আমার লগে ন্যাকামি করবি না, তোর জিনিস যাতে আমার আলমারিতে না থাকে বলে রাফিয়ার সব কাপড় ছুঁড়ে তার মুখের উপর ফেলতে লাগলো। রাফিয়ার চিৎকার শুনে সবাই দৌড়ে আজওয়াতের ঘরে এলো। ঘরের এলোমেলো অবস্থা আর রাফিয়ার ফর্সা গালে 5 আঙুলের দাগ দেখে সবাই বুঝতে পারলো কি ঘটেছে। আমজাদ খান হুঙ্কার দিয়ে ওঠে, আমার মায়ের গায়ে হাত তোলার তোর সাহস কেমনে হয়? আজওয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ যাই হোক সে একটা মেয়ের গায়ে হাত তুলে অন্যায় করেছে। অবশ্য এই মেয়েটা এর আগেও সে একদিন করেছিল তানজিনার সাথে। আর এই মানুষগুলোই তার কাজের জন্য সেদিন তাকে বাহবা দিয়েছিল। কিন্তু আজ রাফিয়ার ক্ষেত্রে ব্যাপারটা বদলে যায়। আজওয়াতে চোখের সামনে সেই দিনটা ভেসে ওঠে। আজও রে, কই গেলি রে? দেখা যা তোর বউ কি করছে। আমার কি সর্বনাশ হইল গো? কি হইছে আম্মা, চিল্লাইতেছো কেন? হ, আমি তো খালি চিল্লাই, আর তোর বউ আমার লগে কাইজা করে। তার বেলা তানজিনার বিয়ের তখন 3 মাসও হয়নি। শ্বশুর বাড়ির সবাই তার সব কাজে ভুল ধরতো, বিশেষ করে তার শাশুড়ি। তানজিনা সহ্য করত, কিন্তু আজ এত সামান্য একটা ব্যাপারে তিনি এত হুলুস্থুল বাঁধিয়েছে যে। তানজিনা জবাব দিয়ে ফেলে, মা আপনি শুধু শুধু ব্যাপারটা নিয়ে ঝামেলা করতেছেন, আমি হাতের কাজটা করেই আসছিলাম। মুখ বাঁকিয়ে রেহেনা খাতুন বলে, তোমার কাম মানে তো সারাদিন তো কিতাবের মধ্যেই থাহা, সংসারে কামে মন নাই কিছু না। আজওয়াত বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, হইছেটা কি বলবা তো? কি আর রইব, তোর আব্বাই এতগুলান বাজার আনছে, তোর বউরে কইছিলাম গুছাইয়া রাখতে, হ্যাঁ কইল হাতের কাম সাইরা পরে আইব। 1 ঘন্টা হয়ে গেল, হে কিচ্ছু করে নাই। যায় দেখি নবাবের সেরি টেবিলে বইয়া পড়ে, মাছগুলান পয়সা গেল, এতক্ষণ করে ক্যারে আইলো না। জিগাইতেই কয়, এত জরুরি হইলে আফিয়ারে কেন রাখলাম না? প্রতিবাদ করে তানজিনা বলে, মা আপনি কেন শুধু শুধু মিথ্যা বলছেন? আপনি আমাকে ডেকেছেন 10 মিনিটও হয়নি, তার মধ্যে আমি চলে আসছি। আর আফিয়ার কথা তো আমি এমনি। কথাটা শেষ করার আগে আজওয়াত তানজিনার 2 গালে ঠাস ঠাস করে চড় মেরে বসে। তারপর প্রবল আক্রোশে বলে, হারামজাদি, আমার আম্মারে মিথ্যাবাদী বলিস? আমার মা বোন তোরে কাজ করে খাওয়াবে, আর তুই নবাবের বেটি পায়ের উপর পা তুলে বসে খাবি? আজকে থেকে তোর পড়ালেখা বন্ধ। আবার যদি তোরে বইয়ের সামনে বসতে দেখি, তবে আমি তোর বই খাতা আগুন দেয়া পুড়িয়ে ফেলবো। এরপরে গট গট করে বের হয়ে গিয়েছিল। ঘটনার আকস্মিকতায় তানজিনা বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে। এই কি সেই আজওয়াত যার হাত ধরে সব সম্পর্ক ভুলে সে ঘর ছেড়ে এসেছিল? এত সবের পরেও ছেলের শাসনে খুশি হতে পারেনি রেহেনা খাতুন, তাই আমজাদ খান বাড়ি এলে বিচার দেন। আমজাদ খানও জরুরি তলব পাঠায় ছেলে আর ছেলের বউকে।
তোমার মায়ের কাছ থেকে সব শুনলাম। বউয়ের হইয়া তোমার কিছু বলার আছে আজু? আব্বা, তনু একটা ভুল করে ফেলেছে। ধমক দিয়ে আমজাদ খান বলে, কি এর ভুল? নিজের শাশুড়ির লগে তক্ক করে, হ্যাঁ মিথ্যাবাদী কয়, এটা কোনো ভুল না, এটা এটা গুণা। তাই তুই যা শাস্তি ঠিক করছস তাই হইব। আজকের পর ছোট বৌমা লেখাপড়া করব না। কিন্তু বাবা, আমি তো এমনি রাগের মাথায় কথাটা বলেছিলাম। হেডা আমি বুঝাইতেই দগরে ডাকছি। এই বাড়ির ভাত খাওনের হইলে তোর বইয়ের পড়া ছাড়ুন লাগবো। তানজিনা শ্বশুরের পায়ে ধরে বসে কান্না করে দেয়। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমারে আর একটা সুযোগ দেন, আমার পড়া বন্ধ করবেন না, একটু দয়া করেন। আমজাদ খান তার সিদ্ধান্তে অনড় হয়ে বলে, অহন সুযোগ দিলে তুমি এবার একই অন্যায় করবা, সেটা আমি আর হইতে দিব না, তাই কোনো সুযোগ দিয়ান যাইব না। সেদিন তানজিনার পড়া বন্ধ হয়ে গিয়েছিল। শ্বশুর শাশুড়ির পায়ে ধরেও লাভ হয়নি। সেদিন বাড়ির সবার কাছে অনেক প্রশংসা পেয়েছিল আজও একই কাজ করেছে, শুধু মানুষটা বদলে যাওয়ার কারণে তিরস্কার পাচ্ছে। আমজাদ খানের চিৎকারে হুঁশে আসে আজওয়াত। কিরে, কথা কস না কেরে? এই শিক্ষা দিছি? ফুলের মতো মাইয়ারে গায়ে হাত দেস? ভুল হইছে আব্বা বলে বের হতে নিলেই তানজিনার মুখোমুখি হয় আজওয়াত। চিৎকার চেঁচামেচি শুনে সেও এসেছে। সব দেখে পুরনো কথাগুলো মনে করছে। মাথা নিচু করে সরে গিয়ে আজওয়াতকে জায়গা দিল। আজওয়াত দিকে তাকিয়ে দেখে এই কয়েক ঘন্টায় যেন ঝরে যাওয়া শুকনো ফুলের মতো শুকিয়ে গেছে তানজিনার এ চেহারা সহ্য করতে পারছে না। আজওয়াতের নিজেকে শেষ করে দিতে মন চাইছে তার। চোখ নামিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। পোলার উপর চিল্লাও কেন? নষ্টের গেরা তো হইলো তোমার ছোট বৌমা। হে আড়ালে আজুর কান ভারী করছে, না হলে এমন পরির লাহান বইয়ের আমার পোলাই মারে। রেহেরা বেগম নিজের স্বামীকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। আমজাদ খান তানজিনার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, তোমার জন্যে যদি আমার ভাগ্নির কোনো অসুবিধা হয় তাইলে কিন্তু তোমার আমি সাইরা দিব না। আমজাদ খান রেগে বের হয়ে যায়। রেহেনা বেগম চেঁচিয়ে বলতে থাকে, সঙ্গের মতো খাড়াইয়া আছো কেন? যাও, ভালো কিছু নাস্তা বানাও, দুপুরের পরে নতুন বউ দেখতে সবাই আইতে শুরু করব, তাগো সামনে তো কিছু দেয়ান লাগবো। আফিয়া যা তো দৌড়াইয়া ফিরিস্তনে বরফ লয়ে আয়। আরে গালটা লাল হয়ে গেছে, না জানি কত জ্বলছে। তানজিনা এই আদি খেতাগুলো আর নিতে পারছিল না, তাই বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কি কপাল, আবার স্বামী সতীন নিয়ে এলো। মন খুলে একটু কাঁদতেও পারছিলাম না। পাড়ার লোক সতীনকে দেখতে আসবে, তাদের আপ্যায়নের জন্য রান্না আমাকে করতে হবে। আজ আমি এতটাই অসহায় আর নিরুপায় যে বাপের বাড়িতেও যেতে পারছি না। কপালে সতীন কাটা ফুটে সব তছনছ করে গেছে। একটা করুণ দীর্ঘশ্বাস বের হয়ে এলো তানজিনার মুখ থেকে। ফহিন্নির মতো কাপড় পিন্দাইছ যে ছোট বৌমা এখন পাতারে বেবাকে আইয়া পড়ব। হেরা তোমারে এমন কাপড়ে দেখলে বাড়ির মান ইজ্জত থাকবো? এসব বলে তানজিনাকে ঝাড়ছিল রেহিনা খাতুন। তানজিনার অপরাধে সে রান্না বান্না শেষ করে এখনো ভালো কাপড় পরে তৈরি হতে পারেনি। পাড়ার মানুষ তো আর আমাকে দেখতে আসবে না। আপনি চিন্তা করবেন না মা, আমি ঘর থেকে বের হব না। তুমি চাইতেছো কি? হাসার কত কইরা কও দেখি। বেবাকে সামনে খানবাড়ির ইজ্জত ডুবাইতে নাইলে ঘরের তন বাইরে আইবা না ক্যারে। এখানে মান ইজ্জত ডুবানের কথা কেন আসছে মা?
পাড়ার মানুষ নতুন বউ দেখতে আসবে। আমি ঘরের ভেতরে থাকলাম না বাইরে থাকলাম তাতে কি আসে যায়? শিক্ষিত হয়ে মূর্খের লাহান কথা কইও না। তুমি ঘরে খিলি দিয়া বইয়া থাকলে বাবাকে কইব আগের বউরে এ, অখুশি কইরা খান বাড়ির পোলায় নতুন বউ আনছে। এটাই তো সত্যি মা। আমি তো আপনার ছেলের এই বিয়েতে খুশি নই। তোমার খুশি বেজারে আমার কিছু আইব যাইব না। তয় পাড়ার মানুষের কথায় বহুত কিছু আইব যায়। গ্রামে আমাদের বাড়ির একটা ইজ্জত আছে। তুমি ঘরে বইয়া থাকলে মানুষে কইব খান বাড়ির মানুষ ভালো না, বউরে দুঃখ দেয়। নতুন বউকে সাজিয়ে নিজের ঘরে যাচ্ছিল সানজিদা, তখনই তার শাশুড়ি বউয়ের চোখে চোখে পড়ে। তানজিনা সেখানে গিয়ে ফোরন কাটে। কারে কি বুঝায় না মা? তানজিনা আফা যদি বাড়ির মান ইজ্জতের কথা চিন্তা করতো তাই কি ভাইগা বিয়া বইতো। আগে বাবার বাড়ি ইজ্জত ডুবাইছে, অহন ওর বাড়ির ডুবানোর লাইগা চেষ্টা চরিত্রি করতাছে। তা যা কইছো বড় বৌমা, তাই তুমিও কান খুললা হুনো। ছোট বৌমা, এটা তোমার বাপের বাড়ি না, আর হোর বাড়ি। সেই বাইত যা করছ তা এই বাইত করণ যাইব না। অহন যাও, তোমার মামা হোরে যেই লাল শাড়ি কাপড়টা দিছিল হেইটা পিন্দা লাগে ইডু স্বর্ণ পিন্দ। এমন বিধবার লাহান আইও না। তানজিনা আর সেখানে দাঁড়ালো না, কারণ এ বাড়িতে যখনই সানজিদা আর রেহানা খাতুন একসাথে হয়েছে তাকে অপমান করেছে। কখনো পড়াশোনা, কখনো তার ঘরের কাজ না পারা নিয়ে, কখনো বা তার শ্যামলা রং নিয়ে। এমন না তানজিনা প্রতিবাদ করেনি, কিন্তু সব প্রতিবাদের মন্তব্য এসে দাঁড়াতো যে মেয়ে নিজের বাবা মাকে আঘাত দিয়ে দুই দিনের পরিচয়ে একটা ছেলের সাথে পালাতে পারে, সে কিছুতেই ভালো হতে পারে না। তানজিনা ঘরে এসে শাড়ি বদলাচ্ছে আর ভাবছে, আমার কি দোষ এই পালিয়ে বিয়ে করেছি? এই একটা ভুলের জন্য সব সময় সবাই কথা শোনায়। শ্বশুর বাড়ির লোকেরা, মা বাবা তোলে গালিগালাজ করে। প্রতিবাদ করে কি পেয়েছি? মাঝপথে পড়াশোনা থামিয়ে দিয়েছে তারা। অথচ এই আজওয়াদের বাবাই আমার আব্বুর হাতে ধরে ওয়াদা করেছিল আমি যতদিন পড়তে চাই তারা পড়াবে। আমার পড়া বন্ধ করে দেওয়ার পর যখন বাবা আর চাচা এসেছিল আমার শ্বশুরকে বোঝাতে, তখন উনি বলেছিল, বেয়াই বউ মানুষ ঢেউ ঢেউ করে রাস্তা দিয়ে কলেজ যাইব ভালো দেখায় না। আর আপনার মাইয়ারে তো কোনো কিছুর অভাবে দেই না, অত পইরা কি হইব? এছাড়া হের মন তো ঘরের কামে কম কিতাবো বেশি থাকে। আমার বাড়ির বউ ঘরেও থাকবো, কাম করব, খাইবো, বাচ্চা পালবো। হে আর কলেজ যাইব না, এইটা শেষ কথা না। সেদিন আমার বাবা চাচা প্রতিবাদ করতে পারেনি, মাথা নিচু করে এ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। একবারও বলেনি, চল তানজিনা, শুধু রান্না করা আর বাচ্চা মানুষ করার জন্য এ বাড়িতে তোর থাকতে হবে না। তুই আমাদের বাড়ির মেয়ে, কোনো কাজের লোক না, বা বাচ্চা জন্ম দিয়ে পালনের যন্ত্র না। আচ্ছা, আমি যদি পালিয়ে বিয়ে না করতাম, যদি বাবার পছন্দে বিয়ে করতাম, তাহলেও কি তারা আমাকে না নিয়ে এভাবে চলে যেতে পারতো? এসব ভাবতে ভাবতে গয়না পড়তে লাগলো তানজিনা। যখন হাতে চুড়ি পরবে তখন সেদিনের কথা মনে পড়ল, যেদিন শাশুড়ি এই চুড়ি নিয়েও তাকে কথা শুনিয়েছিল। একটু দেরি করে ঘুম ভাঙায় চুড়ি আর গলার চেন না পরে কাজ করছিল তানজিনা। হঠাৎ আজওয়াত এসে পানি খেতে চায়, সে স্বর্ণ পরে ঘুমাতে পারে না, অস্বস্তি হয়। তানজিনা পানি এগিয়ে দিলে তার শাশুড়ি হাত থেকে গ্লাস ফেলে দেয়। বলি, আমার পোলাডারে রোগে ভোগাইতে চাও? মা, এমন কেন চাইব? আর আপনি গ্লাসটা কেন ফেলে দিলেন?
ও, তুমি বুঝো নাই, ফিডার খাও। তোমার মায় কি শিখাইয়া দেয়, শিখাইয়া ওর বাইত পাঠাইছে? এখনই এতটুকু এতটুকু জানো না? খাইল্লা খাইল্লা তার খাইল্লা গলায় স্বামীরে দানা পানি দিতে নাই, হে আসুকায়। সামান্য একটা কারণে মা তুলে কথা তানজিনার ভালো লাগেনি, তাই সে জবাব দেয়, মা এগুলো কুসংস্কার, কোনো হাদিসে কিন্তু এসব লেখা নেই। ও মাইয়া গো মা, 2 দিনের মাইয়া আমারে কোরআন হাদিস শিখায়। ও আজুরে, তুই কই রে আনছস এইডারে? সেদিন আজত কিছু বলেনি তার মাকে। রাতে যখন তানজিনা তাকে এর কারণ জিজ্ঞেস করছিল, তখন আজওয়াত জবাবে বলেছিল, তুমি এসব ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা না করলেই পারো। মা তো অনেক বড় কিছু বলতে বলেনি, করতে বলেনি, শুধু গহনা পরে থাকতে বলেছে। তাছাড়া গহনাতে তোমাকে বেশ সুন্দর লাগে। অসাবধানতাবশত একটা কাচের চুড়ি ভেঙে তানজিনার হাত কেটে যায়, আর সে বর্তমানে ফিরে আসে। তারপর রক্তটা মুছে একবার আয়নার দিকে তাকায়। তানজিনার মনে হয় নিজের প্রতিছবিটাও নিজেকে আজ তাকে দেখে হাসছে। বাজারে বাবুর্চি ঠিক করে বাজার নিয়ে ফিরছে আমজাদ খান আর আজওয়াত। অনেকক্ষণ যাবৎ সাহস সঞ্চয় করে আজওয়াত কথাটা বলেই ফেলে, আব্বা, আমি রাফিয়াকে তালাক দিব। আমজাদ খান খুব বিজ্ঞ লোক, ছেলের মনোভাবটা সহজে ধরে ফেললেন, তাই মাথা খাটিয়ে বলেন, তোর বউ তুই তালাক দিবার পারস, তাই তালাক দিলে দুনো বউরে দেওয়ান লাগবো। আব্বা, এ কেমন কথা? তানজিনার আবার কি দোষ? সে কেন সতীনের সংসার করবে? দোষ তো রাফিয়ারও নাই, যা দোষ সব তোর বউয়ের লাইগা। এত পীড়িত আগে কই আসিল? আজওয়াত কোনো জবাব দিতে পারল না। আমজাদ খান আবার বলে, খানবাড়ির পুরুষ মাইসে দরহার হইলে সাইডটা বিয়া করে, কিন্তু তালাক দেয় না। আর তুই তারাবি, বউ খেদাবি? আমি বাইচে থাকতে হেডা হইব না। 2 বউয়ের লগে বালা ব্যবহার কর, দেখবি সব ঠিক হইব, সবাই সব মাইনা নিব। আজওয়াত কোনো কথা বলতে পারল না, কোনোদিনই পারেনি। তাছাড়া বাবার সামনে কথা বলতে পারলে আজ তার অবস্থা এত খারাপ হতো না। এদিকে খানবাড়ির বসার ঘরে পাড়ার সব মহিলারা ভিড় জমিয়েছে। নতুন বউ, তার ওপর ছেলের আগে একটা বউ আছে, তাই ভিড়টা একটু বেশি। সবাই আসলে নতুন নতুন বউ দেখতে না, পুরাতন বউয়ের কষ্ট দেখে মজা নিতে এসেছে। কি গো আবরারের মা, আগের বউ পছন্দ নাই দেখা পোলারে আবার বিয়া করাইয়া দিলা? কি যে কন সালেহা ভাবি, আমার পোলারে তো চিনে, হেই হের মর্জি মতো বিয়া করছে, আগের ডারেও এখনের ডারেও। তা তোমার ছোট বউ রাজি আসেনি স্বামীর বিয়াতে? রেহানো খাতুন জানতো এই প্রশ্নটা উঠবো, তাই তিনি এর উত্তর আগে থেকে ঠিক করে রেখেছিলেন। স্বামীর খুশিতেই স্ত্রীর খুশি। আমার ছোট বৌমা উচ্চ শিক্ষিত, এইসব ভালো জানে বুঝে। দেখেন না নতুন বইয়ের লগে কি সুন্দর বইনের লাহান বইয়া রইছে। আইসকার বেবাক রান্নাও হেই করছে। সালেহা মুখ পানসে করে বলে, বালা হইলেই বালা। এতক্ষণে রেহেনা খাতুনের চাল বুঝতে পারলো তানজিনা। তাকে দিয়ে রান্না করানো, সাজিয়ে নতুন বউয়ের সাথে বসানো, এসব করেছে তার শাশুড়ি শুধু সবাইকে বোঝাতে যে আজওয়াত প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বিয়ে করেছে। তানজিনা ইচ্ছে করছিল চিৎকার করে দাঁড়িয়ে বলতে, আমি এ বিয়ে মানি না, কিন্তু বলে কি হবে? কয়েকজন মজা পাবে, কয়েকজন দুঃখ প্রকাশ করবে, একসময় সবাই এক হয়ে তাকে নিয়ে গল্প করবে। সবশেষে প্রমাণ হবে নিশ্চয়ই তানজিনের মধ্যে তার স্বামী খারাপ কিছু পেয়েছে, তা না হলে তার স্বামী কেন দ্বিতীয়বার বিয়ে করবে? এটাই সমাজের বাস্তব চরিত্র। এক সময় সবাই চলে গেল।
তানজিনা ঘরে চলে গেল। সন্ধ্যার পর আফিয়া এসে বলে, আমার তাকে রেহানা খাতুন ডাকছে। ঘরে যেতেই তার শাশুড়ি বলে, আইস, এদিকে আহ, আমার কাছে বহ। শাশুড়ির এমন ভালো ব্যবহারের কোনো কারণ খুঁজে পেল না তানজিনা, তাও গিয়ে পাশে বসলো। তানজিনার শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে বলছে, মা, আমি বুঝি তোর খারাপ লাগতাছে, কি করবি ক, যাওয়া অনেক তা তো ওই হয়ে গেছে, একটু মানাই এলো, তোর একখান কথা কই শুনবি। মাথা নেড়ে সায় দেয় তানজিনা। বিয়ের পর আজ প্রথম তার শাশুড়ি তার সাথে ভালো ব্যবহার করেছে, স্নেহ করছে, কিন্তু সময়ের জন্য তো সে সব দুঃখই ভুলে গেল। তুই আজুরে একটু বুঝা, ছোট মাইয়াডারে ঘরের তন বাইর কইরা দিছে, নতুন বইয়ের লগে কেউ অমন করে, তুই ওর ঘরে যা, গিয়া তু কবি তোর এই বিয়ায় কোনো আপত্তি নাই। আবার ধোকা পেল তানজিনা, বুঝলো এ স্নেহ তার জন্য না, রাফিয়ার জন্য। কিছু না বলে চোখের পানি নিয়ে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে গেল। তানজিনা দেখতে পেল রাবিয়া সাজগুজু করে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, চোখের পানিতে তার কাজল মুছে যাচ্ছে। তানজিনা যেন নিজেকেই অন্যরূপে দেখতে পেল, কারণ এইভাবে একদিন সেও দরজায় দাঁড়িয়েছিল এ বাড়ির বউ, কেউ তাকে মেনে নিতে পারেনি বলে। আজ রাফিয়ার সাথে বাড়ির সবাই, তাও সে ঘরে যেতে পারছে না কেন? কিন্তু কেন? তাকে যদি এমন কষ্টই দেবে, তাহলে বিয়ে কেন করেছে আজওয়াত? শাশুড়ির কথায় গলে গিয়ে নয়, এসব প্রশ্নের উত্তর জানার জন্য আজওয়াতের দরজার কড়া নাড়ল তানজিনা। ভেতর থেকে আজওয়াতের কড়া গলা শোনা গেল, আবার যদি কেউ আমাকে ডাকে তাহলে আমি গলায় দড়ি দিব। তানজিনা একটু জোরেই বলে, আমি তানজিনা। একটু পর খট করে আওয়াজ হলো এবং দরজা খুলে গেল। হ্যাঁচকা টানে তানজিনাকে নিজের দিকে টেনে তাকে বুকের সাথে মিশিয়ে নেয় আজওয়াত। দরজা খোলা থাকায় দৃশ্যটা দেখতে পায় রাফিয়া। রাফিয়ার মনে হচ্ছিল কেউ ধারালো ছুরি দিয়ে তার কলিজাটা কুচি কুচি করে কাটছে। রাফিয়া মনে মনে বলে, খোদা, সব সব যাইন না হইন না এত হতিনের ঘর করবার আইসি, তাই পরানরাও তো পুরাইতেছে কি এর লাইগা। আজওয়াত একবার বাইরে দরজায় তাকিয়ে দেখতে পেল রাফিয়া কাঁদছে। দৃশ্যটা দেখে তার গা জ্বলে ওঠে, তাই সে দেরি না করে তানজিনাকে ছাড়িয়ে রাফিয়ার মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। রেহেনা বেগম স্বামীকে পান সাজিয়ে দিচ্ছিল। কামটা কি ঠিক হইল আবরারের মা? কোন কাম? ছোট বৌমারে কোনোদিন মন থেকে আমরা কেউ মায়না নিবার পারি নাই, আইস নাটক কইরা কাম আদায় করতাছি না, আমার পরাণে মানতাছে না। আবার তার মতো কথা কইও না, ছোট বউয়ের কথা থুইয়া নিজের বাগ্নির কথা ভাব। ছোট মাইয়া এই বয়সে হতিনের ঘর কেমনি করব? দীর্ঘশ্বাস ছেড়ে আমজাদ খান বলে, কথা হাসা কইস, কি পোড়া কপাল লইয়া জন্মাইল, বাপ মা মরা মাইয়াটার জীবনটা তোমার পোলার লাইগা নষ্ট হইয়া গেল। মুখে আরো একটা পান গুজে দিয়ে একটু রেগে রেহেনা বেগম বলে, হুদাই হুদাই আমার আজুরে দোষ দিও না বেডা, মানুষের ইড্ডাটু সুখ সুখ স্বভাব থাহেই, ঘরের বউ বালা না হয়ে তো ওইলে বাইরের মুখ দিবই। আর তোমার বোনজি পানিতে পইরা যায় নাই, আমার আজুর খালি আগের একখান বউ আছে, এইটা ছাড়া আর কোনো সমস্যাই নাই। হুন, বেডা মানু হইলো স্বর্ণের আংটি, বাঁকা হইলেও দর কমে না। আমজাদ খান তার স্ত্রীর যুক্তি শুনে চুপ হয়ে যায়, কারণ তিনিও মনে প্রাণে বিশ্বাস করে পুরুষ মানুষ স্বর্ণের আংটি। এদিকে দরজা বন্ধ করে আবার তানজিনাকে কাছে টেনে নেয় আজওয়াত। তানজিনা এবার চুপচাপ না থেকে নিজেকে আজওয়াতের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, দাঁড়াও আজওয়াত, আগে বোঝাপড়াটা শেষ হোক, এসবের জন্য সারা রাত পড়ে আছে। তানু, কি বলছো? তুমি কিসের বোঝাপড়া?
তুমি খুব ভালো করেই জানো আমি কিসের বোঝাপড়ার কথা বলছি। এখন বলো তানু, আজকে না আমার এই অনুরোধটা রাখো। হ্যাঁ ঠিক আছে, আমি জোর করব না, কিন্তু সব কিছু না জেনে তোমার কাছাকাছি গেলে আমার নিজের উপর ঘৃণা চলে আসবে। তা এখন চলে যাচ্ছি। না, আমি তোমাকে যেতে দেব না। ভ্রুকুচকে তানজিনা বলে। জোর করবে? যদি বলি তাই। তানজিনা গলার স্বর ভারী করে বলে, হ্যাঁ সেটা তুমি করতেই পারো। সারাদিন পেছনে পড়ে থেকে প্রেম করতে পারো, আত্মহত্যার হুমকি দিয়ে আমাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করতে পারো, যখন ইচ্ছা গায়ে হাত তুলতে পারো, আবার নতুন করে বিয়েও করতে পারো। এসব যদি তুমি করতে পারো তবে আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে জোরও খাটাতে পারবে। আজওয়াতের জানা ছিল না তানজিনা তার মনে এত অভিমান লুকিয়ে রেখেছে। অবাক হয়ে আজওয়াত বলে, তানু। অবাক হওয়ার কি আছে? আমি কি মিথ্যে বলেছি? না তানু, তুমি সত্যিটা বলেছ। আমি তোমাকে সম্মান দিতে পারিনি। তাহলে কি আমি চলে যাব? আজওয়াত তানজিনার মনোভাব বুঝতে পারল। তানজিনা সত্যিটা না জেনে আর কোনো মতেই তাকে মানতে পারবে না। তাই মনে মনে ভাবলো, সে সত্যিটা এক এক না একদিন তানজিনা জানতে পারবে। তা আজকে বললে ক্ষতি কি? বরং অন্য কারো মুখে শোনার চেয়ে আমার মুখে শোনা ভালো। আজওয়াত বলে, না, আমি এখনই সব বলবো। তুমি থাকো, কিন্তু কথা দিবে তুমি সবটা শুনবে। আচ্ছা শুনবো, তবে আমারও একটা কথা আছে। তোমাকে আল্লাহর কসম দিলাম, একটা শব্দ মিথ্যা বলবে না আর লুকাবে না। আজওয়াতের শেষ আসার আলোটা নিভে গেল সে ভেবেছিল, কিন্তু সত্য কিছু মিথ্যা আর কিছু কথা গোপন করে তানজিনাকে বুঝিয়ে নিবে, কিন্তু কসমের কারণে আর সেই উপায় রইল না। অবশেষে আজওয়াত আর তানজিনা মুখোমুখি বসে আজওয়াত বলা শুরু করলো, তানু, তুমি তো জানো চাকরি হওয়ার পর আমি ঢাকায় গেলাম। ঢাকা আমার কাছে নতুন ছিল না। আমার কলেজ বিশ্ববিদ্যালয় সব ঢাকাতেই ছিল। তবু বিয়ের পর তোমার সঙ্গ ছাড়া থাকতে গিয়ে বুঝতে পারলাম চিরচেনা শহর ঢাকা শহরে আমি অনেক একা। এর মাঝে একদিন ফুপুর ফোন আসে। আসসালামু আলাইকুম ফুপু আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আজও ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? আমরা ভালো। তো একখান মুশকিল পইরা ফোন দিছি। কি বিপদ? তোর বইনে হের ফুপু আম্মার লগে ঢাক গেছে। অহন তো একা আইবার পারে না। তুই যদি হ্যারে একটু দিয়া যাইতি। আমার তো অফিস আছে। তোর না শুক্র শনি বন্ধ? জি আচ্ছা, আমি শুক্রবার রাফিয়াকে বাড়ি পৌঁছে দিব। না শুক্রবার না, মাইয়াডারে খুব আশা কইরা গেছিল ঢাহা ঘুরবো। তুই এক কাম করিস, শুক্রবারে হ্যারে একটু ঘুরাইয়া শনিবারে লইয়া আসিস, পরে তুই রোববারে যাইস গা। আচ্ছা, তাহলে রাফিয়ারে বলবেন শুক্রবার বিকেলে তৈরি হয়ে থাকতে। বিহালে কেন সহলে বাইর হইলে তো বেশি ঘুরন যাইব। ফুপু আম্মা ঢাকায় কেউ সকালে ঘুরে না, সবাই বিকেলেই ঘুরে। ও, এরপরে দিন চলে যায়, শুক্রবার বিকেলে চলে আসে। আমি রাফিয়া ফুপুর বাড়ির বসার ঘরে তার ফুপুর সাথে গল্প করছিলাম, তার আর জন্য অপেক্ষা করছিলাম। তখন রাফিয়া আসে। আমি রাফিয়াকে প্রথমে এত খেয়াল করে দেখলাম, কেননা এর আগে আমি রাফিয়াকে বাচ্চা ভাবতাম। সেদিন রাফিয়াকে লাল থ্রি পিসে অন্যরকম লাগছিল। খেয়াল করলাম চোখে গাঢ় কাজল আর লিপস্টিক ছাড়া গোলাপি ঠোঁটে তার চেহারায় অদ্ভুত আভা ফুটে উঠেছে। বুঝতে পারলাম কৈশোর শেষে নবন্য যৌবনে পা রাখা সৌন্দর্য এটা। রাফিয়াকে নিয়ে বের হলাম, অনেক ঘুরলাম, রাতে বাইরে খেলাম। তুমি তো এগুলো সবই জানো। সন্ধ্যার পর থেকে তাকে নিয়ে তার ফুপুর বাড়ি দিয়ে আসলাম। পরদিন সকালে ঢাকা থেকে রাফিয়াকে নিয়ে ফুপুর বাড়ি গেলাম। তুমি তো জানো ফুপুর বাড়িতে এখনো বিদ্যুৎ যায়নি, তাই খুব গরম লাগছিল। তার উপর রাতে হারিকেনের উত্তাপ গরমটা বাড়িয়ে দিয়েছিল। ঘুম আসছিল না, তাই আমি দরজা খোলা রেখেই শুয়েছিলাম।
মাঝরাতে বুঝতে পারলাম কেউ ধীর পায়ে আমার ঘরে প্রবেশ করেছে। দেখে রাফিয়া একটা নীল রঙের পাতলা জর্জেট শাড়ি পরে আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছে। আমি ধরপড় করে বিছানা থেকে উঠে রাফিয়ার সামনে দাঁড়িয়ে পড়লাম। "কি রে, এত রাতে তুই এই ঘরে কি করিস? কেউ দেখলে ঝামেলা হবে। যা। কেউ তো এটা দেখে না আমি আপনারে কত ভালোবাসি, তাই এটা কেমনে দেখবো আমি এইখানে আইছি?" "কি বললি তুই? তোর মাথা ঠিক আছে তো?" "না, আমার মাথা ঠিক নাই। আমি পাগল হইয়া গেছি। জহনেতে ভালোবাসা কি বুঝছি, আপনারে ভালোবাসছি। আর আপনারে তানজিনা ভাবির লগে আহ, ভাগাইয়া বিয়া করাইছিলেন। আমার কথা একটু চিন্তা করলেন না?" বলে রাফিয়া কাঁদতে লাগলো। কথাটা বলে আজওয়াদ থামলো। হয়তো ভেবেছিল তানজিনা কিছু বলবে, কিন্তু তানজিনার পাথরের মতো স্থির দৃষ্টি নিয়ে বসেছিল। তাই সে আবার বলতে লাগলো, "আমার কি হয়েছিল জানি না, কিন্তু এক 17.5 বছর বয়সী নবযুবতীর পাতলা শাড়ির আড়ালে থাকা যৌবন এক মুহূর্তের জন্য আমাকে বাধ্য করলো তোমার কথা ভুলে যেতে। রাফিয়ার চোখের পানিতে সেই রাতে আমার প্রতি তোমার বিশ্বাস ধুয়ে গেল।" আমি দু হাতে রাফিয়ার ধবধবে ফর্সা জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিলাম। তারপর তখনই রাফিয়ার দাদি চলে আসে। উনি পানি খাওয়ার জন্য উঠেছিল। আমাকে আর রাফিয়াকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। বাড়ির সবাই চলে আসে। আমার ঘোর কাটলে নিজের ভুল বুঝতে পারি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাই নানা কথা বলল, রাফিয়াকে মারধর করলো। পরদিন ভোরে আমি পালিয়ে বাঁচলাম। ঘটনার অনেক দিন কেটে গেল। মা বাবা বা অন্য কেউ আমাকে কিছু না বলায় আমি সবটা ভুলে গিয়েছিলাম। তারপর বাবা গতকাল হঠাৎ ফুপো বাড়ি দাওয়াত নিয়ে ওনার সাথে যেতে বলে। আমি ভাবলাম সবার কাছ থেকে মাপ চাওয়ার এর চাইতে ভালো সুযোগ আর পাবো না, তাই তার সাথে গেলাম। ওই বাড়ি গিয়ে দেখি রাফিয়ার হলুদ। খুব খুশি হলাম এই ভেবে রাফিয়ার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আজ সকালে আমার পায়ের নিচে মাটি সরে গেল। তখন বাবা বললেন রাফিয়ার বিয়ে আমার সাথে হচ্ছে। "বাবা, এসব কি বলছেন? আমি রাফিয়াকে বিয়ে কেন করব? আমি বিবাহিত।" এই জবাবটা আমি দেই আজু। "ফুপু আম্মা, আপনি? সেই দিন রাইতে তোর ওই কাণ্ডের পর আমি মাইয়ের বিয়া ঠিক করছিলাম, কিন্তু মাইয়া বিষ খাইল।" "কি? বিষ? কিন্তু কেন?" মুখ বিকৃত করে তিনি বললেন, "ব্যাপারটা যায় না, ঢং করিস না আজু। রাফি আমারে সব কইছে। তুই হ্যার লগে দিনের পর দিন প্রেম করছস। ঢাকা নিয়ে হ্যার লগে। সি সি, ঢাকাতে আমি ওর সাথে কি করব? আপনি তো বলেছিলেন রাফিয়াকে নিয়ে ঘুরতে যেতে। আমি বাইরে ঘুরবার কথা কইছিলাম। আমার মাইয়ারে লইয়া তার বাসা নিয়ে লীলা খেলা করানোর লাইগা কই নাই।" "ছি ফুপু আম্মা, কি বলছেন এসব? আমি রাফিয়াকে নিয়ে আমার বাসায় কেন যাব?" বাবা বলল, "আমারে যখন বইনে কইল তোর লাইগা রাফিয়া বিয়া ভাঙ্গা বিষ খাইছে, আমি এই বাড়িতে আইলাম। এসব এসব কথা মানতে আমি রাজি আইছিলাম না। কিন্তু যা যখন বোন ভাইয়ের শাশুড়ি মা ওই মা মা কইল হেইলা কি দেখছে, শরমে আমার মাথা কাটা গেল। আমি কথা দিলাম কলঙ্ক যখন তুই দিছস তুই গুছাবি, রাফিয়ারে তুই বিয়া করবি।" আমি মাথা নিচু করে রইলাম। ফুপু কেঁদে বলেছিল, "দেখ আজু, তোরে জোর করুম না, তয় একখান কথা মনে রাখিস, এই বিয়া না হইলে আমি আমার মাইয়া গলায় কলসি বাইন্দা ডুইবা মরুম। না বইনে এই বিয়া হইব, না হইলে খান বাড়িতে আইজ আমজাদ খানের লাশ যাইব। আজও ফয়সালা এখন তোর, বিয়া করবি কি না?" এসব বলা শেষে আজওয়াদ থেমে তানজিয়ার হাত ধরে বলে, "আমি কাউকে বোঝাতে পারলাম না যে রাফিয়ার সাথে আমার কিছু হয়নি। সে মিথ্যা বলছে, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। বিশ্বাস করো তানু, আমি শুধু তোমাকে ভালোবাসি।" তানজিনা নিজের হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ায়। তারপর কিটমিট করে বলে, "আমার এই মুহূর্তে কি করতে ইচ্ছে করছে জানো আজওয়াদ? বাইরে থেকে জুতা এনে ঠাস ঠাস করে তোমার 2 গালে মারতে। একজন তার মাথায় হাত দিয়ে কসম কাটিয়েছিল যে শ্বশুর বাড়িতে যাই হোক আমি যেন বাবার বাড়ি ফিরে না যাই। তাই এখনো আছি,
তা না হলে অনেক আগেই তোমার সংসারের কপালে লাথি মেরে এ বাড়ি থেকে বের হয়ে যেতাম। অস্ফুট স্বরে আজওয়াত বলে, তানু? কি তানু? কিসের তানু? আমি ভাবছিলাম বাবা জোর করে আমাকে বিয়ে করিয়েছে। আমি তো রাফিয়াকে আমার শত্রু ভাবছিলাম, কিন্তু আমার প্রধান শত্রু তো তুমি। এখন ভালোবাসার কথা বলছো? যখন 17 বছরের এক মেয়ের যৌবন দেখে সব ভুলে গিয়েছিলে, তখন কোথায় ছিল এই ভালোবাসা? অনুরোধ করে আজওয়াত, তানু আমাকে মাফ করে দাও। ভুল হয়ে গেছে, কিন্তু এভাবে আমাকে অপমান করো না। চেঁচিয়ে তানজিনা বলে, অপমান? অপমান বোধ থাকলে রাফিয়ার সাথে এমন করতে? মেয়েটার এখানে কোনো দোষ নেই। সে যাকে ভালোবেসেছে তাকে সব উজাড় করে দিতে চেয়েছে। সেদিন ওর দাদি ওই ঘটনা না দেখলে তুমি মেয়েটার সাথে কিভাবে এমন করেছিলে? গাছের খাবে আবার তলারও পোড়াবে, এমন কিছু? আচ্ছা একটা কথা বলো, একই ভুল আমি করলে মাফ করতে তুমি? যাকগে, তোমার সাথে কথা বলতে আমার গা ঘিন ঘিন করছে। আজওয়াত রেগে গেল। এবার গলার স্বর উঁচু করে বলে, অনেক হয়েছে তানু, কখন থেকে মাপ চাইছি, বলছি ভুল হয়ে গেছে। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ আমি রাফিয়ার কাছে যাইনি। সে নিজেকে সঁপে দিতে চেয়ে আমার কাছে এসেছিল, তাই দোষটা কিন্তু তার। আমার ভুল এইটুকুই যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, একটু পিছলে গিয়েছিলাম। আর তুমি এই ছোট একটা ভুলের জন্য যা মুখে আসছে তা বলে অপমান করছো। ভুলে যেও না আমি তোমার স্বামী। আমাকে সম্মান করতে শেখো। এই হলো তোমার আসল চেহারা। আসলে তুমি আমাকে ভালো টালো কিচ্ছু বাসো না। যদি বাসতে তাহলে এটাকে ছোট ভুল মনে হতো না। তোমার মতো চরিত্রহীন কাপুরুষকে স্বামী বলতে আমার আত্মসম্মানে লাগে। আজওয়াত রাগ দেখিয়ে বলে, তানু আমার ধৈর্যের একটা সীমা আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে যেন আমি চুরি ডাকাতি বা খুনের মতো জঘন্য কোনো অপরাধ করেছি। আমি কালেমা পড়ে বিয়ে করেছি। তাছাড়া অনেকেই 2 বিয়ে করে, আর আমাকে তো বাধ্য করা হয়েছে বিয়েটা করতে। এই যে আমার ভালোবাসা নিয়ে তুমি প্রশ্ন করছো, এখন আমি যদি প্রশ্ন করি তুমি আমাকে কেমন ভালোবাসে, যে সামান্য একটা ভুল মাপ করে রাফিয়াকে মেনে নিতে পারছো না? তাচ্ছিল্য করে হাসলো তানজিলা। এতক্ষণে তোমার মনের কথা বুঝতে পারলাম। তোমার রাফিয়াকে বিয়ে করার জন্য কোনো আফসোস হচ্ছে না। এত নাটক শুধু আমি যাতে রাফিয়াকে মেনে নিই তাই। কথাগুলো বলে আজওয়াত বুঝতে পারলো এইগুলো বলা তার উচিত হয়নি। তানু, তুমি আবার আমাকে ভুল বুঝছো। আমি যা বুঝার আমি বুঝে গেছি। এই কথা বলে তানজিনা দরজা খুলে দেখলো রাফিয়া কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে। তানজিনা রাফিয়ার দিকে এগিয়ে রাগী গলায় বলে, এই লোকটা আমার কেউ হয় না, তুমি ভেতরে যাও। আমার ভালোবাসা তো সেদিনই মরে গেছে যেদিন বিবাহিত হয়ে সে তোমাকে ছুঁয়েছিল। তানজিনা আর দাঁড়ায় না, দৌড়ে গিয়ে দরজায় খিল দেয়। আজওয়াত রাফিয়াকে বাহিরে রেখে দরজা বন্ধ করে দেয়। বাইরে রাফিয়া দরজা ধরে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে মধ্যে কোনোদিন আমু না। আমারে খালি রাতের লাহান একটু আছে তাই না লই। আজওয়াত কথাটা শুনতে পেল, ওর বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারল না তার রাফিয়ার জন্য খারাপ লাগছে কি না। মধ্যরাত, কালবৈশাখী ঝড় উঠেছে। রাফিয়া দরজা বন্ধ করে গুটিসুটি হয়ে হয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু তানজিনার চোখে ঘুম নেই। বাতাসে জানালা খুলছে আর দম বন্ধ হচ্ছে, সেজন্য জোরে জোরে আওয়াজ হচ্ছে। তানজিনা মনে মনে ভাবছে, বাহিরের ঝড় তো থেমে যাবে, কিন্তু যে ঝড় আমার জীবনে উঠেছে সেটা থামবে কিভাবে? কি করে মুক্তি পাবো এমন একটা বিয়ে থেকে যেখানে সতীন কাঁটা ফুটেছে? বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোর ঝলকানিতে মাথার উপর স্থির ঝোলানো স্থির ঝোলানো বৈদ্যুতিক পাখাটার উপর তানজিনার নজর পড়ে। ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেল। ফজরের পর আকাশটা বেশ পরিষ্কার দেখা গেল। ভোরের আলো কেবল ফুটেছে। এমন সময় সানজিদার চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। ও মা গো, কি সর্বনাশ হইল গো!